আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা আগামী বছর এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা চাচ্ছিলা যে আমরা তোমাদের জন্য একটা ভিডিও করি যেখানে হচ্ছে আমরা তোমাদের এইচএসসি পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলোর একটা অ্যানালাইসিস তোমাদেরকে দিব। তো কোয়েশ্চেন অ্যানালাইসিস মানে হচ্ছে কোন চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে বেশি প্রশ্ন আসে, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারের কোন টপিকটা ইম্পর্টেন্ট, এই রিলেটেড কথাবার্তাগুলো একটা ভিডিওর মধ্যে তোমরা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছিলা। তো তোমাদের জন্য উচ্চতর গণিতের প্রথম এবং দ্বিতীয় পত্রের সেই কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে আমি আসছি অর্ঘ্য তোমাদের সাথে আজকে একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা আমি আগে বলতে চাই যে এই ভিডিওটার উদ্দেশ্য কিন্তু তোমাকে এটা বলো না যে তোমাকে আমি যে টপিকটা বলবো বেশি ইম্পর্টেন্ট তুমি শুধু সেই টপিকটাই পড়ে যাবা, বাকিগুলো পড়বা না। আমরা এক্সপেক্ট করি যে তুমি একটা চ্যাপ্টার যখন পড়বা, একটা চ্যাপ্টারের সম্পূর্ণ ধারণা তুমি সেটা নিয়ে রাখবা এবং সম্পূর্ণ চ্যাপ্টারটা তুমি পড়বা, সবগুলো টপিকই তুমি পড়বা। এই ভিডিওর উদ্দেশ্য তোমাকে এটা বলো না যে তুমি এই টপিকটা পড়বা, এই টপিকটা পড়ার দরকার নেই। দিস ইজ নট দ্য টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে এটা বলা যে এই টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট। বেশি ইম্পর্ট্যান্ট বলতে কি, যে ভাই এখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তুমি একটু ভালো করে পড়বে, এটা গুরুত্ব তুমি বেশি দিবা। কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট কম সেগুলো তুমি গুরুত্ব দিবা না, এটা কিন্তু আমরা এই ভিডিওতে বলতে চাচ্ছি না। এটার কারণ হচ্ছে দেখা গেল একটা চ্যাপ্টারের একটা টপিক থেকে অনেক প্রশ্ন আসে, বাট তোমার বেলায় এমন একটা টপিক থেকে প্রশ্ন আসলো যেই প্রশ্নটা মানে যে টপিকটা হচ্ছে তোমার খুব একটা ইম্পর্টেন্ট না। তখন তুমি কি মনে করবা যে ভাইয়া তো ওই টপিকটা বলে নাই, ইম্পর্টেন্ট বলে নাই। সবসময় যে ইম্পর্টেন্ট টপিক থেকেই প্রশ্ন আসবে ঘটনা কিন্তু এরকম না। তবে তোমার যে মনে করো এমসিকিউ আসলো একটা, সেই এমসিকিউটা হলো তোমার এটা কম ইম্পর্টেন্ট টপিক থেকে আসলো, আসতেই তো পারে। তো তোমার বেলায় এক্স্যাক্টলি কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু আমি বলে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা গাইড দিতে পারবো, গাইডলাইন দিতে পারবো, যেখানে হচ্ছে তোমার সেখান থেকে তুমি বলতে পারবা যে এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বা এটা বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা মাথায় রেখেই আমরা হচ্ছে এই ভিডিওটা দেখবো। এবং আমার মানে এক্সপেকটেশন তোমাদের কাছে যে তোমরা সবগুলোই পড়বা, সবগুলো টপিকই পড়বা, যেগুলো আমি তোমাকে বলবো যেটা বেশি ইম্পর্টেন্ট এটা তুমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এটাই হচ্ছে মেইনলি এই ভিডিওর উদ্দেশ্য। তো চলো কথা না বাড়ে আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। তো আমাদের এখানে প্রথমে আমরা আসছি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রে। তো প্রথম পত্রে আমাদের প্রথম চ্যাপ্টারটা কি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আচ্ছা, তো প্রথম যে তোমার চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারই মোটামুটি প্রথম যে টপিকটা থাকবে এই টপিকটার মধ্যে দেখবা যে অনেক অনেক ক্ষেত্রে দেখবে এমসিকিউ অনেক রিটেন আসছে। তো সিকিউ এর ক্ষেত্রে দেখো এখানে আমাদের প্রথম টপিকটা কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ আর বৈশিষ্ট্য। তো এই ম্যাট্রিক্সের প্রকারভেদ বৈশিষ্ট্য থেকে তুমি দেখতেছো যে ভাইয়া প্রকারভেদ থেকে কি এমন প্রশ্ন আসছে, এতগুলা সিকিউ আছে। এমসিকিউ ভাইয়া তো অনেক আছে, এটা বুঝলাম, প্রকারভেদ থেকে এমসিকিউ অনেক আসতেই পারে, কিন্তু ভাই সিকিউ এত বেশি কেন? তো মনে রাখবা যে যদি দেখো যে প্রথম টপিক যেটা খুব একটা ইম্পর্টেন্ট না তার থেকে অনেক সিকিউ আসছে, তাহলে ম্যাথের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে এটা ক নাম্বার প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি। ক যেগুলো হচ্ছে তোমার খ এবং গ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা আমি আলাদা করে বলে দিব। তো যেমন এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, যে কোনটা কি ধরনের ম্যাট্রিক্স, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমাদের হচ্ছে খ আর গতে কিন্তু কম আসে। তো তারপরে এতগুলো সিকিউ কেন? কারণ ক নাম্বার অনেক সময় আমাদের প্রশ্ন বেশি আসে এবং তার মধ্যে থেকে প্রতিসম, বক্র প্রতিসম, সমঘাতী এই ধরনের কয়েকটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো ম্যাট্রিক্স থেকে জেনারেলি তোমার একটা সিকিউ থাকে এবং সেই সিকিউর ক্ষেত্রে আমরা যদি তোমাকে বলি যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে আমি বলবো যে হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ, এইটা তোমার হচ্ছে মিলায় আসে। দেখো গুণ থেকে দেখো অনেক এমসিকিউ অনেক সিকিউ আসছে, আর যোগ আর বিয়োগ থেকে কম দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি মিলায় আসতে পারে যে গুণ করা লাগবে, গুণ করে অনেকগুলো ম্যাট্রিক্স যোগ করা লাগতেছে। হ্যাঁ, তো এরকম আমাদের হচ্ছে ঘটনা কিন্তু আছে। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ এই টপিকটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক। এছাড়া তোমার হলো পরবর্তীতে আমাদের হচ্ছে যে অনুরাশি সহগুণক থেকে অনেক এমসিকিউ আসে এবং তোমার হবে পরবর্তীতে যে বিপরীত ম্যাট্রিক্স থেকে আমাদের কিন্তু অনেকগুলা সিকিউ আসতে পারে। যে বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, আর নির্ণায়কের যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আরেকটা টপিক আমাদের আছে, সেটা হলো তোমার ওই যে ক্রেমার্স রুল মাধ্যমে তোমার সমাধান করা বা বহুচলক বিশিষ্ট সমীকরণের সমাধান জোট আর কি, ক্রেমার্স রুল স্পেশালি। তো ওইটা থেকে কিন্তু আমাদের অনেক সিকিউ প্রশ্ন আসে। তো সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক তাহলে কি ম্যাট্রিক্স থেকে? সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। এমসিকিউর জন্য অনুরাশি সহগুণক থেকে অনেক এমসিকিউ আসে এবং তোমার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে এমসিকিউ সিকিউ অনেক আসে। এবং তোমার হচ্ছে এই যে নির্ণায়ক রিলেটেড যে প্রমাণগুলো আছে, অনেকগুলো প্রমাণ আছে না নির্ণায়কের, এখান থেকে কিছু স্পেসিফিক প্রমাণ দেখবা বোর্ড পরীক্ষায় বারবার আসে, ওগুলো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবা। এবং হচ্ছে বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান মানে ক্রেমার্স রুল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। তো এভাবে আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তোমার হচ্ছে দেখাই দিব যে কোনগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ডাবল টিক দিয়ে দিব। আর হচ্ছে তোমার বাকিগুলো জিনিস যেগুলো আমি টিক দিচ্ছি না এগুলোও কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, মানে হয়তো পরীক্ষায় আসতে পারি বাট একটু কম গুরুত্বপূর্ণ, বাট তোমরা কিন্তু বাদ দেওয়ার জন্য আমি বলতেছি না, তোমরা অবশ্যই সবগুলো কিন্তু প্রিপারেশন নিবা। সো নেক্সট যেটা আছে আমাদের ভেক্টর চ্যাপ্টার। তোমরা একটু দেখতে পারো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ইয়াটা দেওয়া ছিল 2016 থেকে 2025 সাল পর্যন্ত, 2019 থেকে 2025 সাল পর্যন্ত, আমার একটা 6 বছরের অ্যানালাইসিস দেওয়া আছে। আর তোমার হলো
এখানে তুমি 7 বছরের 19, 20, 21, 22, 23, 24, 25 7 বছরের অ্যানালাইসিস দেওয়া আছে। আর এখানে তোমার হচ্ছে 2017 থেকে 2019 পরের চ্যাপ্টারে, ভেক্টর চ্যাপ্টারে, মানে 3 বছরের অ্যানালাইসিস দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার এখানে কেন 3 বছরের অ্যানালাইসিস দেওয়া আছে? কারণ ভেক্টর চ্যাপ্টারটা কিসে ছিল? শর্ট সিলেবাসে ছিল। মানে 19 সালের পর থেকে 20 সালে তো পরীক্ষা হয় নাই, 21, 22, 23, 24, 25 এর মধ্যে এই ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু আমার সিলেবাসে ছিল না। তো এই জন্য তোমার হচ্ছে এখান থেকে তোমার কিন্তু প্রশ্নের সংখ্যা তোমার একটু কম কম মনে হচ্ছে। তো তোমাকে আমি এইভাবে সাজেশন দিব যে দেখো এখানে 7 বছরের সাজেশন দেওয়া আছে, 7 বছরে 55টা প্রশ্ন আসছে, আর এখানে 3 বছরের সাজেশন দেওয়া আছে, 3 বছরে 12টা প্রশ্ন দেওয়া আসছে। দুইটার কিন্তু মানে তুমি এইভাবে চিন্তা করবা যে এই 55কে 7 দিয়ে মনে করো ভাগ করলাম, তাহলে কি রেজাল্ট আসবে? তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে যে রেজাল্টটা আসবে তুমি এখানে 3 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি প্রশ্নের গ্র্যাভিটিটা একই রকম ভাবে বুঝতে পারবা। ঠিক আছে? তো ভেক্টর থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কিনা নাকি না আসে সেটা হচ্ছে তোমার আমরা পরে চিন্তা করতেছি। ভেক্টর একটু কম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমাদের ভেক্টর ফিজিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ম্যাথের জন্য আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। বাট যখন আসে তখন এই যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ যে ব্যাপারটা আছে, ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে উপাংশ এবং অভিক্ষেপ, এই টপিকটা থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি প্রশ্ন আসে আর কি। ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের আসতে পারে বাট খুব একটা বেশি আসে না অনেকদিন, সেটা হলো তোমার হচ্ছে মানে পরীক্ষা যেহেতু হয় নাই আর কি সেখানে, সেটা হলো তোমার মানে ভেক্টরের ইকুয়েশনগুলো। তবে এখানে দেখতেছি সেটা হচ্ছে খুব একটা লাস্ট এই 2017 থেকে 19 থেকে এর মধ্যে খুব একটা এখান থেকে প্রশ্ন আসে নাই। মানে ম্যাথের মধ্যে ইউনিক টপিক সেখানে কি আছে ভেক্টরের মধ্যে, সেটা হচ্ছে সরলরেখার ভেক্টর সমীকরণ টপিকটা। বাট ওখান থেকে দেখো প্রশ্নটা আমার হচ্ছে এইখানে অত বেশি নাই, এই যে আছে এখান থেকে দেখো মানে টাইপ 7 যেটা, এটা হলো 2বার আসছে রিটেনে, এত বেশি আসে নাই। তবে এটা ম্যাথের জন্য ইউনিক একটা টপিক যেটা তোমরা ফিজিক্সের মধ্যে পড়ো না, তো ওইটা অত গুরুত্বপূর্ণ না, এই জন্য একটা টিক দিছি। বাট এটা হচ্ছে আসার মতো একটা টপিক, অনেকদিন পরে যদি তোমার ভেক্টর থেকে প্রশ্ন আসে, আমার আইদার হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে আর এখান থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে তোমার আরো কয়েকটা জিনিসপত্র আছে এখানে, যে তোমার মধ্যবর্তী কোণ, লম্ব একক ভেক্টর, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। তো তোমাদের হচ্ছে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো তোমরা অবশ্যই, আমি কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে বলতেছি না, তোমরা অবশ্যই এই ভিডিওটার নিচে যে পিডিএফটা থাকবে এই পিডিএফটা তোমরা ভালোভাবে দেখে নিবা এবং সেখান থেকে তোমার হচ্ছে তুমি অ্যানালাইসিসটা পাবা। আরেকটা কথা তোমাদের অন্য ভাইয়ারাও বলবে, আমিও বলতেছি, সেটা হলো তোমার এত বছর কিন্তু কয়েক 2019 থেকে, 19 না 21 থেকে আসলে বলতে পারো, 20 সালে তো পরীক্ষা হয় নাই, 21 থেকে 25 পর্যন্ত যেহেতু শর্ট সিলেবাস ছিল, চ্যাপ্টার কম ছিল, তো দেখা গেছে যে তোমার প্রশ্ন করার জায়গা কম ছিল আর কি, তাই না? তো সেক্ষেত্রে প্রশ্নের স্ট্যান্ডার্ড দেখা গেছে যে সরলরেখা থেকে আগে একটা প্রশ্ন হচ্ছিল, এখন দেখা গেছে সরলরেখা থেকে 2টা প্রশ্ন হচ্ছে ধরো। তো সেক্ষেত্রে দেখা গেছে তোমার হচ্ছে ওই সরলরেখা থেকে একটু কঠিন প্রশ্নও চলে আসতেছে। তো এখন যেহেতু তোমার চ্যাপ্টার আবার আগের মতো 20টা চ্যাপ্টারই চলে আসতেছে, তো এখন দেখা যাচ্ছে যেহেতু আমার প্রশ্ন করার ডাইভার্সিটি বেড়ে গেছে, অনেক অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন করা যাচ্ছে, তো সেই হিসেবে কিন্তু প্রশ্ন আবার আগের স্ট্যান্ডার্ডে কিছুটা ফিরে আসতেও পারে। আমি এটা 100% শিওরলি বলতে পারতেছি না, বাট হয়তো আগের থেকে একটু ইজিয়ার হওয়া উচিত আর কি। আর তোমরা অবশ্যই সে মানে প্রিপারেশন নিবে এমনভাবে যেন কঠিন হলেও আমরা পারি। তো যাই হোক, ভেক্টর চ্যাপ্টারটা আমরা করলাম। এরপরে হচ্ছে তোমার সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার কিন্তু কি বলে গুরুত্ব, মানে সরলরেখা শুধুমাত্র সরলরেখা চ্যাপ্টার হিসেবে ইম্পর্টেন্ট না, এটা বৃত্ত, এটা কণিক, ইভেন ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টারের মধ্যেও আমাদের কিন্তু সরলরেখার একটু একটু কনসেপ্ট দরকার হয়। তো তোমার হচ্ছে মানে ইন্টিগ্রেশনের মধ্যেও লাগে, এরিয়া রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে, আমাদের ছবি আঁকার ক্ষেত্রে লাগে। তো সরলরেখা একা যতটা ইম্পর্টেন্ট, মানে ওভারঅল অ্যাজ এ হোল এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখানে তোমার হচ্ছে এমসিকিউর জন্য দেখো শুরুতে আমাদের একদম কি আছে, পোলার কার্তেশিয়ান কনভার্সন, এখান থেকে কিন্তু আমাদের অনেক এমসিকিউ আসে, ইভেন দেখো সিকিউতে আসে। তো সিকিউতে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, যে একটা কার্তেশিয়ান দেওয়া আছে এটাকে পোলারে কনভার্ট করতে হবে, বা পোলার দেওয়া আছে সেখানে কার্তেশিয়ানে কনভার্ট করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সিকিউর নাম্বারের জন্য অথবা এমসিকিউর জন্য। আচ্ছা, এরপরে দেখো এইখানে আর গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আছে হচ্ছে, দেখো এখানে একটা ক্ষেত্রফল রিলেটেড হালকা টপিক আছে, অনেক সময় আমাদের এখান থেকে রিটেন প্রশ্ন আসে, দেখো 11টা আসছে আর কি লাস্ট 7 বছরে। তারপরে দেখো তোমার হচ্ছে পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার এটা 3টা দিচ্ছি ঠিক, সরলরেখার বিভিন্ন ক্ষেত্রে সমীকরণ বের করা, যে বিভিন্ন রকম আইডিয়া দেওয়া আছে, বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আমরা সরলরেখার সমীকরণ বের করবো। এরপরে আছে তোমার যে লম্ব সমান্তরাল, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আর কি, যে লম্ব রেখা সমীকরণ বের করা, সমান্তরাল বের করা, বিভিন্ন ডেটা আছে যেটা লম্ব রেখা অমুক বিন্দু দিয়ে যায়, বা এরকম অনেকগুলো কেস আমাদের থাকে, সেই ধরনের প্রবলেমগুলো আমাদের এখানে কিন্তু থাকে। আচ্ছা, লম্ব দূরত্ব টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বহিস্থ বিন্দু থেকে লম্ব দূরত্ব। আর সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কিন্তু আমাদের রিটেনের জন্য দরকারি মোটামুটি একটা টপিক, এমসিকিউর জন্য দরকারি টপিক। এখানে কিন্তু তোমাকে মাঝে মাঝে ট্রিক করে, দেখবা যে হচ্ছে সহগ চেঞ্জ করে দেয় একটু, যে হচ্ছে একটা দিক 2 দিয়ে গুণ করে দিছে, যেন তোমার এই যে সূত্র আছে C1 - C2 √a² + b², তো ওই সূত্র বসানোর সময় তো অবশ্যই সহগগুলা এক্স আর ওয়াই এর সহগগুলা ঠিক করে নিতে হবে, ওইটা তোমরা অবশ্যই মাথায় রাখবা।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ একটা ইম্পর্টেন্ট টপিক, এবং তোমার হইলো আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো এখানে আছে এই যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? তো কোণের অবস্থানের থেকে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোনটা স্থূল কোণের সমদ্বিখণ্ডক, কোনটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, এই জিনিসটা আসলে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর প্রতিবিম্ব, এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট না, প্রতিবিম্ব থেকে সিকিউ আসতে দেখা গেছে এখানে, বাট এটা খুবই নর্মাল, হালকা পাতলা ছোটখাটো প্রশ্ন আসে কি, ক নাম্বারের মতো আর কি, বোর্ড পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। সো আমাদের গুরুত্বপূর্ণ টপিক তাহলে কি কি, এটা হলো ক নাম্বারের জন্য, এটা রিটার্নের জন্য একটা আছে, অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তিকরণ ভুলে বলি নাই, আর ওটা আছে। আর হচ্ছে তোমার কি বলে সরলরেখার সমীকরণ বিভিন্ন ক্ষেত্রে নির্ণয় করা, সমান্তরাল লম্ব, এরপরে হচ্ছে তোমার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, অন্তর্ভুক্ত কোণ, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মোটামুটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সরলরেখা থেকে এগুলো। তো পরবর্তী চ্যাপ্টার আমাদের আছে হচ্ছে তোমার বৃত্ত। তো বৃত্ত চ্যাপ্টারের মধ্যেও তোমার কিন্তু আমাদের হচ্ছে যে শুরুতে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। সো এগুলো এমসিকিউ বা রিটেনের ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এমসিকিউ বা রিটেনের ক নাম্বারের জন্য প্রথম টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পরবর্তীতে আমাদের আছে হচ্ছে দেখো এই যে বৃত্তের পরামিতিক সমীকরণ থেকে আমাদের কিন্তু মাঝে মাঝে ক নাম্বার, এছাড়াও খুব একটা রিটেনের জন্য খগর জন্য ইম্পর্টেন্ট না, এটাও মোটামুটি তোমার ক নাম্বারের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, যে পোলার সমীকরণ দেয়া আছে, বৃত্তের সমীকরণটা বের করো কার্তেশিয়ানে, বা কেন্দ্র ব্যাসার্ধ বের করো, পরামিতিক দেয়া আছে, এটাও হচ্ছে তোমার ক নাম্বার হিসেবে ইম্পর্টেন্ট একটা টপিক। আর আরেকটা হলো তোমার এই যে অক্ষদ্বয়কে স্পর্শ করা, ছেদ করা, এটা রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে দেখো অনেক প্রশ্ন এমসিকিউ আসছে, রিটার্নও আসছে, মানে এমসিকিউর জন্য একটু ছোটগুলো আসে, আর একটু বড় হলে সেটা রিটার্নে আসে আর কি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আরেকটা টপিক হলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এটা থেকেও কম প্রশ্ন আসছে। তোমার বৃত্ত একটা নির্দিষ্ট রেখাকে স্পর্শ করে, বা স্পর্শকের সমীকরণ রিলেটেড যে টপিকটা আছে এটা, যে বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে তোমার হলো বহিস্থ থেকে স্পর্শকের সমীকরণ, দৈর্ঘ্য, এই রিলেটেড জিনিসপত্র যেটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা ছাড়াও আরো অনেকগুলো আছে, বাট এগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কিন্তু তোমাকে এখানে টিক দিচ্ছি দুই তিনটাতে, এর মানে না যে তুমি দুই তিনটায় শুধু পড়বা, সবই পড়তে হবে। এইগুলো বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা রিটেনের জন্য যেটা, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। যে দেখো, এক নম্বর এটার কর জন্য এটা ইম্পর্টেন্ট, সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা, এবং এমসিকিউ রিটেন দুইটার জন্যই তোমার হচ্ছে যে স্পর্শ বা ছেদ খুবই দরকারি। এরপরে তোমার হচ্ছে কি বললাম, এরপরে বললাম হলো তোমার তিন বিন্দুগামী থেকে রিটার্ন আসতে পারে, বাট কম আসছে আর কি লাস্ট 7 বছরে। তারপরে তোমার হলো বৃত্তের সমীকরণ নির্ণয় করো, কেন্দ্র একটা নির্দিষ্ট রেখার অবস্থিত, ছেদবিন্দুগামী বৃত্ত থেকে রিটার্নের জন্য একটু ইম্পর্টেন্ট, খুব বেশি না, আসতে পারে আর কি। তারপরে তোমার হলো কি বলতো, এরপরে হচ্ছে যেটা বললাম যে বিভিন্ন শর্ত সাপেক্ষে স্পর্শকের সমীকরণ বা স্পর্শ করার শর্ত, এটা এমসিকিউর জন্য দরকারি। তারপরে তোমার হচ্ছে বহিস্থবিন্দু থেকে বৃত্তের স্পর্শক রিলেটেড যেগুলো আছে আর কি, স্পর্শক পার্টটা ইম্পর্টেন্ট। এছাড়া সাধারণ জ্যা থেকে মানে অনেক সময় রিটার্ন আসতেও পারে, নাও আসতে পারে, অনেক কম আসছে আর কি দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো আমাদের আছে। এরপরে আমাদের বৃত্ত চ্যাপ্টারের পরের চ্যাপ্টার হচ্ছে বিন্যাস সমাবেশ। এখানেও কিন্তু 3 বছর অ্যানালাইসিস দেওয়া আছে, কারণ লাস্ট 7 বছরের মধ্যে 3 বছর হচ্ছে তোমার এখান থেকে প্রশ্ন আসছে, আর বাকিগুলোতে কিন্তু আসে নাই। তো এই ক্ষেত্রে তুমি আসলে 7 বছর পরে লাভ নেই, আসলে 20 সালে তো পরীক্ষা হয় না, 6 বছরই চিন্তা করো তোমরা, 6 বছর চিন্তা করাটাই বেটার, ঠিক আছে? কারণ 20 সালেরটা বাদ। তাহলে দেখো, প্রথমত আবারও এই প্রথম টপিক এনপিআর এনসিআর দিয়ে কিছু এমসিকিউ বা রিটেনের ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, যে দেখা গেল এনপিআর এর একটা মান দেয়া আছে, এন এর মান দেয়া নেই, আর এর মান দেয়া আছে, সেটা রেসপেক্টে তোমার হচ্ছে আর এন এর মানটা বের করতে হবে, যে এনপি টুর মান মনে করো একটা দেয়া আছে, সেটা দিয়ে তোমার বললো এন এর মানটা বের করো, এরকম রিলেটেড আমাদের ক নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, চক্রবিন্যাস থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, এমসিকিউর জন্য একটু মোটামুটি ভালো একটা দরকারি টপিক, বাট এই যে শব্দ গঠন, সংখ্যা গঠন, এইটা আমাদের জন্য দরকারি টপিক আর কি। হ্যাঁ, এই থেকে তুমি নাম্বার কম দেখে মনে করো না যে ভাই অনেক কম আসছে, কারণ এটা কিন্তু ওই লাস্ট 6 বছর আসে নাই, এটা ছিল না শর্ট সিলেবাসের মধ্যে। তো দল কমিটি গঠন থেকে কিন্তু আমাদের ভালো প্রশ্ন আসে, যে দল গঠন করো, যে তোমার হচ্ছে করা। এবং আরেকটা রিটেনের জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার সমাবেশের মাধ্যমে শব্দ গঠন করা। যেমন হচ্ছে সমাবেশের মাধ্যমে মানে কি, যে দেখা গেল রিপিট আছে অনেকগুলো শব্দ, সেখান থেকে হচ্ছে আমাদের আগে চুজ করে নিতে হয়, বাছাই করে নিতে হয়, তারপরে সেটাকে শব্দ গঠন করতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আর কি। ওকে, তাই দেখো পরেরটাতে আমাদের কি আছে, পরেরটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, চ্যাপ্টার 6। এই চ্যাপ্টারটা আসলে আমাদের মানে রিটেনের জন্য কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হইলো, এখান থেকে মাঝে মাঝে রিটার্ন কালে ভদ্রে কিন্তু আসতো, অনেক বছর আসে নাই যেহেতু আমাদের শর্ট সিলেবাসে ছিল না। এবং সেক্ষেত্রে তোমার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেখচিত্র, যে লেখচিত্র গ্রাফ, তোমাকে এই চ্যাপ্টার থেকে গ্রাফ আঁকতে দিত রিটেনে, ঠিক আছে? তোমাকে গ্রাফ পেপার দেওয়া হবে পরীক্ষায়, এবং সেই গ্রাফ পেপার ব্যবহার করে তুমি পরীক্ষায় কিন্তু গ্রাফ ড্র করবা।
এছাড়া আমাদের সিকিউর ক নাম্বার অনেক সময় ত্রিকোণমিতিক কোণ এস ইকুয়াল টু আর থেটা, বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থেটা রেডিয়ানে নিলে, এই ধরনের সূত্রগুলো আমাদের আছে। এই সূত্রগুলো হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য আসতে পারে। আর এখানে রিটেনের জন্য ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে গ্রাফ আঁকা। ডোমেন রেঞ্জ তো আছে, ওই গ্রাফ আঁকায় তোমার বলতে পারে এটা ডোমেন রেঞ্জ কী হবে, গ্রাফ থেকে আমাকে বলো। সো ওই যে গ্রাফের অংশটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট রিটেনে আসার জন্য। তো তোমরা গ্রাফ আঁকা এখানে প্র্যাকটিস করবে। তো এই চ্যাপ্টারে একটা জিনিসই গুরুত্বপূর্ণ বেশি, সেটা আমরা বলে দিলাম। এরপরে দেখো কি আছে, চ্যাপ্টার 7 যেটা ত্রিকোণমিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা কিন্তু আমাদের এইচএসসিতে আমরা আসে একটা বিশাল কি ধাক্কা খাই, যে ত্রিকোণমিতি এতদিন ভাবতাম যে অনেক 2-3টা করে সূত্র আছে, তারপর এই চ্যাপ্টারে ঢুকে দেখি যে না, এই চ্যাপ্টারে তো ভাই সূত্র দিয়ে ভরা। সো প্রথম কথা হচ্ছে যে এই চ্যাপ্টারে অঙ্ক করার আগে প্রথম কথা হচ্ছে যে ভাই এই চ্যাপ্টারের সূত্রগুলো তোমাকে মাথায় সেট করে ফেলতে হবে। সূত্র তুমি যেভাবে পারো না কেন তোমাকে মনে রাখতে হবে, কারণ ত্রিকোণমিতি তুমি যতই বলো না কেন ওই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক নাম্বার সূত্র তোমার কত মাথায় আছে, দুই নাম্বার হচ্ছে প্রমাণে কি করতে বলছে। ঠিক আছে, সূত্র মাথায় থাকলে তুমি সূত্র অ্যাপ্লাই, মানে সূত্র মাথায় না থাকলে তুমি ত্রিকোণমিতি করতে পারবে না। আর ত্রিকোণমিতি তুমি মনে করো সব সূত্র পারো, কিন্তু তুমি একটা সূত্র দিয়ে আগাইলা, যেই সূত্র আসলে প্রমাণের দিকে তোমাকে নিয়ে যাবে না, তাহলে কিন্তু তোমার অঙ্ক বিশাল বড় হতে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে তুমি কোনো একদম ফাইনালি জায়গায় যেতে পারতেছো না। তো ত্রিকোণমিতির জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো কোন কোন সূত্র আছে, সূত্র সব মাথায় রাখতে হবে। দুই নাম্বারটা হলো প্রমাণে কি করতে বলছে, প্রমাণে যেটা করতে বলছে এটার জন্য কোন সূত্রটা বসাইতে হবে, এটা তোমাকে চিন্তা করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন টু থিং। এখানে অনেক কথা জিনিসপত্র আছে, তার থেকে বেশি বড় কথা হচ্ছে এটা, যে এক নম্বর সূত্র, দুই নম্বর প্রমাণে কি করতে বলছে। তো এখান থেকে যে সংযুক্ত কোণযুক্ত ত্রিকোণমিতির রাশি, এখান থেকে ক নাম্বারের প্রশ্ন বা তোমার হচ্ছে কি বলে ওই যে তোমার এমসিকিউ আসে, এটা আসলে কি ওই যে 90 ডিগ্রি প্লাস থেটা এরকম আর কি, প্লাস মাইনাস থেটা, হ্যাঁ, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, এই ধরনের জিনিসপত্রগুলো আছে, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। তো এই ধরনের প্রবলেমগুলো যেগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে মানে কনভার্স করা আর কি, যে দেখা গেল 90 ডিগ্রি বিজোড় গুণিতকে কি হয়, জোড় গুণিতকে কি হয়, এগুলো ধারা থেকে খুব একটা রিটেনের প্রশ্ন একটু কম আসে, মানে অত গুরুত্বপূর্ণ না। তবে এই যে যৌগিক কোণগুলার ত্রিকোণমিতিক রাশি, মানে এ প্লাস বি এ মাইনাস বি যে সূত্রগুলো আছে, এখান থেকে কিন্তু আমাদের ভালোই প্রশ্ন রিটেনের জন্য দরকারি। গুণিতক কোণ উপগুণিতক কোণ এই দুইটাই কিন্তু দরকারি। ঠিক আছে, এখানে আসলে মানে ইয়া করার খুব একটা সুযোগ নেই তোমার, এই তিনটা জিনিসের মধ্যে আলাদা করার, এই তিনটা কম্বাইন করে প্রশ্ন আসতে পারে যে এ প্লাস বি আছে রিলেটেড, গুণিত 2a 3a, গুণিতক মানে কি যে 2a 3a এইগুলা। আবার অনেক সময় তোমার হচ্ছে এখানে কি a/2 a/3 এইগুলা, এটা হচ্ছে উপগুণিতক কোণ। তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য লাগতে পারে। সো এগুলো হচ্ছে তোমার আলাদা করে বলার কোনো ওয়ে নেই। এখান থেকে ক নাম্বারের প্রশ্ন আছে, এই তিনটাই আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার এই যে ত্রিকোণমিতিক অভেদাবলী, মানে ধরো এরকম দেয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান পাই হইলে তুমি হচ্ছে একটা জিনিস প্রমাণ করো যে এই কন্ডিশনের উপর বেস করে নিচের কোনটা সত্য। হ্যাঁ, মানে প্রমাণ করো আর কি, যে সাইন টু এ সাইন টু বি সাইন টু সি, এই ধরনের যে প্রমাণগুলো আমাদের আছে ওইগুলোর যোগফল আকারে থেকে গুণ আকারে নিয়ে যেতে হয়। এই ধরনের যে প্রমাণগুলো আছে এটা কিন্তু রিটেনের জন্য দরকারি একটা জিনিস। আচ্ছা, শর্ত সাপেক্ষে ত্রিভুজের অজানা রাশির মান নির্ণয়, ত্রিভুজের প্রকৃতি নির্ণয়, আমার কাছে ওই যে এটা 7.7 চ্যাপ্টার আর কি, 7.7 চ্যাপ্টারটার এই যে তোমার বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় বা প্রমাণ আছে। এখানে আসলে ভাইয়া তোমার জন্য আলাদা করে বের করে দেওয়াটা খুবই টাফ আর কি ত্রিকোণমিতির মধ্যে, যে এখানে সব চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসতে পারে। সো আমি তোমাকে আলাদা আলাদা করে এই ত্রিকোণমিতির মধ্যে আমি কিছু বাদ দিতে পারতেছি না, খুব বেশি বাদ দেওয়ার মতো জিনিসপত্র এখানে নাই, যে এখান থেকে কম ইম্পর্টেন্ট বলাটা আসলে টাফ, কারণ এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরে পেঁচাই এক একটা বোর্ড এক এক জায়গা থেকে প্রশ্ন দেয়। সো এখানে সবগুলো জিনিসই মোটামুটি ঘুরে ফিরে তোমার জন্য দরকারি। আমি কয়েকটা হয়তো বাদ দিছি, বাট ম্যাক্সিমামই আসলে কিন্তু গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি আসলে এত বেশি বাদ দেওয়ার মতো চ্যাপ্টার না। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ফাংশন, আবারও 17 সাল থেকে 19 সালের অ্যানালাইসিস দেওয়া আছে। তো ফাংশন চ্যাপ্টারের থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আসলে কি, গুরুত্বপূর্ণ হলো তোমার হচ্ছে এক নাম্বার ইয়ার জন্য তোমার হচ্ছে যে কই জানি লেখচিত্র অঙ্কন না, এখানে গুরুত্বপূর্ণ টপিকটা কই দেয়া, এক মিনিট দেখি, এক মিনিট, এখানে তোমার কি কি দেওয়া আছে, এক এক সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, ডোমেন রেঞ্জ। এই ডোমেন রেঞ্জটা আমাদের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, আর হচ্ছে এক এক সার্বিকটা হচ্ছে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, তো একটু দেখে নিতে পারো। আর একটা টপিক আছে হচ্ছে লেখচিত্র অঙ্কন করা বা সংযোজিত ফাংশন, এখান থেকে ওই যে গফ ফগ, এখান থেকে হচ্ছে আমাদের আসে গফ ফগ আর কি, এইগুলা। তো এইগুলো হচ্ছে তোমার হচ্ছে আমাদের রিটার্নে অনেক ক্ষেত্রে লাগতে পারে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, যে এক এক সার্বিক থাকলে তুমি হচ্ছে ওই যে এক এক সার্বিক কিনা যাচাই করো এবং সেটা রিলেটেড কাজ করো। তারপরে হচ্ছে তোমার মানে বিপরীত ফাংশন বের করো। হ্যাঁ, বিপরীত ফাংশন এটার সাথে মিলায় আসে অনেক সময়, এই দুটো অনেক সময় মিলায় আসে, যে এক এক সার্বিক কিনা প্রমাণ করো, পরে বিপরীত ফাংশন বের করো। ডোমেন রেঞ্জ ক্ষেত্রে এমসিকিউ তো দেখো বেশি আসছে, রিটার্ন একটু কম আসছে, তো এটা গেল। আর গফ ফগ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। লেখচিত্র অঙ্কনটা অত বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউতে মাঝে মাঝে বলতে পারে নিচের লেখচিত্র কোনটা হবে, নিচের কোনটা, এই রিলেটেড প্রবলেম থাকতে পারে।
এই তো রিটেনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিছি। নেক্সট হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। দিস ইজ দ্য কি বলবো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে ফার্স্ট পেপারের সব থেকে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে দুইটা চ্যাপ্টার আর কি। হ্যাঁ, আমাদের ফার্স্ট পেপারের সবথেকে বড় চ্যাপ্টার কি কি? একটা চ্যাপ্টার হচ্ছে সরলরেখা, একটা চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি, সেকেন্ড পেপার মানে সেভেন চ্যাপ্টার। আবার তারপরে তোমার হইলো কি, থার্ড বড় চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন, ফোর্থ বড় চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেশন। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমার আসবেই। তো এইগুলা হচ্ছে তোমার এই চারটা বড় চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে করতে হবে। ওকে, তো এখানে লিমিটের অস্তিত্বশীলতা একটা টপিক, এখান থেকে তোমার অত বেশি প্রশ্ন আসে না। এটা হচ্ছে আমাদের মানে অস্তিত্বশীলতা জিনিসটা আমাদের একটু জানা লাগবে যে লিমিট কখন এক্সিস্ট করে কখন করে না। এমসিকিউতে কালে ভদ্রে দুই একটা আসতে পারে, বাট এটা যে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক এটা আমি তোমাদেরকে বলতেছি না। এরপরে দেখো এইখানে এই লিমিটের মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার এই যে 1 নাম্বার রিটেনের ক্ষেত্রে ক নাম্বারে এইটা আসতে পারে, এই টপিকটা ক নাম্বারে যে অনুবন্ধী দিয়ে গুণ করতেছি, সরি অনুবন্ধী দিয়ে গুণ করতেছি, রুট ওভার আছে এরকম, যে লিমিট এক্সটেন্স টু 0, ধরো ওই যে 1/√ওভার এরকম ফরম্যাট আছে আর কি। হ্যাঁ, তো এরকম ফরম্যাট থাকলে তখন কি অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, ওই টপিকটা থেকে ক নাম্বারে অনেক সময় আমাদের প্রশ্ন আসে। এখান থেকেও মাঝে মাঝে আসে, এটা তো বেশি ইম্পর্টেন্ট না যদিও স্টিল আমাদের সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এক্স এর মান অসীমের দিকে ধাবিত হইলে তখন আমরা কি করতেছি। আর একটা হলো ত্রিকোণমিতিক যে জিনিসপত্রগুলো আছে এগুলো থেকে আমাদের বেশি প্রশ্ন আসে, সূচক লগারিদম থেকেও আসতে পারে, ঠিক আছে। আর এক্সপোনেনশিয়াল ফর্ম মাঝে মাঝে আসে, এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট বোর্ড পরীক্ষার জন্য অত না। রিটেনের জন্য আরেকটা বড় ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা মূল নিয়মে অন্তরীকরণ। যে তোমার অন্তরীকরণে তো আমরা সবাই জানি যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হচ্ছে, বাট এগুলা কোন মূল নিয়মের যে ফর্মুলা থেকে আসে সেটা তোমার অনেক সময় পরীক্ষায় করতে বলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, তারপরে দেখো কি আছে আমাদের ফাংশনের কে সরলীকরণ করে অন্তরীকরণ, এখান থেকেও তোমার মানে তুমি এমনি বুঝতে পারবে এটা দরকারি টপিক হলো মানে এমসিকিউর জন্য আর কি। অনেক সময় দেখা যাচ্ছে একটু কমপ্লিকেটেড ফর্মে আছে কিন্তু একটু ছোট করে ফেলা যায়, ছোট করে ডিফারেন্সিয়েশন করতেছি। চেইন রুল, এই রুলটা তোমার হচ্ছে দেখাচ্ছে হচ্ছে যে ভাই এখান থেকে তো বেশি সিকিউ আসে নাই, বাট অ্যাজ এ সিঙ্গেল টপিক এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ওভারঅল এরপর থেকে আর কি। যে দেখা গেছে চেইন রুলটা আসলে কি, যে আমরা ডিফারেন্সিয়েশন করার সময় কি করি, মনে করি হচ্ছে এটা এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যতক্ষণ আমরা এক্স পাচ্ছি না ততক্ষণ ডিফারেন্সিয়েশন করতে থাকতেছি। এই রুলটাকে আমরা বলতেছি হচ্ছে চেইন রুল। তো এখানে এমসিকিউতে মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ডিসিকিউতে একটু কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু ভাইয়া মানে অ্যাজ এ সিঙ্গেল রুল এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও অন্য সব কিছুর মধ্যে মানে ডিফারেন্সিয়েশন করতে গেলেই তোমার দেখা গেছে চেইন রুলটা আমাদের দরকার হচ্ছে। যে মানে দেখা গেল সাইনের মধ্যে লন এক্স আছে, এলএন এক্স আছে, তো তুমি এখন এটা ডিফারেন্সিয়েশন করবা, তুমি কি করবা, যে মনে করো এটা এক্স, লন এক্সটাকে এলএন এক্সটাকে এক্স ধরলাম, কিন্তু এটা এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা কিন্তু বারবার আমাদের কাজে লাগে। সো চেইন রুল যদিও এখানে কম মনে হলেও আমি এটাকে মানে একটা দিচ্ছি যে টপিকটা কিন্তু এমনি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তো বিপরীত ফাংশনের মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন রিলেটেড ডিফারেন্সিয়েশন দরকারি একটা টপিক, ঠিক আছে। তারপরে হচ্ছে সূচক ফাংশনের লগারিদম, যে এই তোমার হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি রিলেটেড, ইউ আর ভি দুটো এক্স এর ফাংশন, এটা দরকারি একটা রিটেনের জন্য। আর তোমার হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাস্টের দিকের গুলা, পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রমাণ, এটা খুবই দরকারি একটা টপিক। যে মূল নিয়মে অন্তরীকরণ হচ্ছে তোমার যেমন একটা খুবই দরকারি টপিক ছিল, এরকম একটা টপিক হচ্ছে তোমার এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রমাণ, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে গুরুমান লঘুমান, এটা হচ্ছে ভাইয়া হট টপিক আর কি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং সেটার প্রয়োগ হচ্ছে মাঝে মাঝে আমাদের প্রশ্ন আসে। প্রয়োগ মানে হচ্ছে তোমার ডিরেক্টলি ফাংশনটা দেয়া নেই, যেমন ডেটা দেওয়া আছে সেই ডেটা দিয়ে তোমাকে ফাংশনটা তৈরি করে নিতে হবে, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, বাট নর্মাল যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হলো রিসেন্টলি গুরুত্বপূর্ণ, রিসেন্ট প্রশ্ন আসতেছে এখান থেকে, এই জন্য কম আছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ আর কি, রিসেন্টলি হচ্ছে আর কি। হ্যাঁ, যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান একটা রেঞ্জের মধ্যে আসতেছে, দেখা গেছে ওই রেঞ্জটা বের করতে বলে, এক্ষেত্রে অসমতার সমাধান লাগে, ওইটা হচ্ছে আমাদের এখানে আসতে পারে। আরেকটা হচ্ছে স্পর্শক অবিলম্ব, এটা রিলেটেড একটা টপিক আছে, এটা গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ 3টা টিক দিছি, যেটা কম মানে মিডিয়াম গুরুত্বপূর্ণ সেটাকে 2টা টিক দিছি, আর যেটা কম গুরুত্বপূর্ণ একটা টিক দিছি, আর যেগুলোকে টিক দেয় নেই ওগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, বাট ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তবে করলে ভালো আর কি, করতে হবে আর কি, করলে ভালো না করতে হবে আর কি আমাদের। ওকে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কাহিনী কি, ইন্টিগ্রেশন একটা বড় গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার এইভাবে বলাটা খুব টাফ যে ভাইয়া এই টাইপটা থেকে বেশি প্রশ্ন আসবে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার হঠাৎ করে এক একটা বোর্ড এক একটা প্রশ্ন নিতে পারে, এবং ইন্টিগ্রেশনকে একটু তুমি যদি আপন করতে চাও তাহলে তোমাকে ত্রিকোণমিতির মতো করে একটু মাথায় রাখতে হবে, যে ত্রিকোণমিতিতে যেমন আমরা মুখস্থ করছি কি এটা হচ্ছে সূত্র। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসলে সূত্র মুখস্থ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে কোন জিনিসটা থাকলে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য কি ধরতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবা। সো এটা তুমি যদি হচ্ছে মাথায় না রাখতে পারো তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবে না। সো কিছু জিনিস তোমার এমনি মনে রাখতে হয়, বা
আদারওয়াইজ মুখস্থ করতে হয় আসলে। তোমার হচ্ছে যে এটা থাকলে এটা ধরতে হবে, নাহলে ইন্টিগ্রেশনটা করা যাবে না, এবং ওই জিনিসপত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জন্য দেখো এই প্রতিস্থাপন পদ্ধতি জেড ধরে এইটাকে সব থেকে বেশি এমসিকিউ আসছে আর কি এখান থেকে। ওই যে এটা থাকলে এটা ধরতেছি, মনে করো সাইন আছে, লন এক্স আছে ভিতরে, সাইন এলএন এক্স, আর তার সাথে 1/x আছে, তাহলে আমি এলএন এক্সকে যে জেড ধরবো, এই ধরনের অনেক এমসিকিউ কিন্তু আমাদের ছোট ছোট এমসিকিউ পরীক্ষা আসে এখান থেকে। ঠিক আছে, তো এরপরে দেখো যে নিচে একটা ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন, বা নিচে একটা ফাংশনের উপরে রুট উপরে তার ডিফারেন্সিয়েশন, এই ধরনের টপিক কিন্তু আমাদের পরীক্ষা আসে। তো খেয়াল রাখবে এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, ছোট ছোটগুলা, বাট রিটেনের জন্যও কিন্তু আসতে পারে। তবে তোমার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে তোমার এই যে ত্রিকোণমিতিক রিলেটেডগুলো, এখান থেকে তোমার ইন্ডিভিজুয়ালি একটা একটা করে অল্প অল্প লাগতেছে, কিন্তু কোনটা আসবে এটা আসলে বলাটা খুবই টাফ আর কি। হ্যাঁ, কোনটা আসবে তোমার বলাটা খুবই টাফ। তো এই যে 1 + sin x থেকে দেখো তোমার হচ্ছে এখান থেকে তোমার একটা টিক দিই, এখান থেকে তোমার হচ্ছে আসতে পারে, এগুলা গুণ আকারে আছে, এখান থেকে আসতে পারে, ইউ ডোন্ট নো ফর শিওর যে কোনটা থেকে আসবে। তো এখান থেকে এটা নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট, খুব বেশি বড় হয় না অঙ্কগুলা, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটাও হচ্ছে তোমার কাইন্ড অফ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট টপিক আর কি। তো ইন্টিগ্রেশনের থেকে তোমার হচ্ছে যেগুলো ট্রিগোনোমেট্রি যেগুলো আছে এগুলো কিন্তু দরকারি। এছাড়া রিটেনের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে এই টাইপের গুলা, যে ax² + bx + c, তারপরে উপরে px + q আছে, তার নিচে হচ্ছে ax² + bx + c। এই ক্ষেত্রে কি করতে হয় এটা কিন্তু তোমরা একটু দেখে রাখবা, যে এটা আছে এখানে তোমার এই এমসিকিউতে বেশি আসছে, এখান থেকে রিটেনও কিন্তু আসতে পারে। দেখো তারপরে তোমার হলো এটা একটু মোটামুটি মানে খুব বেশি ইম্পর্টেন্ট যে এরকম আমি বলবো না, আবার মাঝে মাঝে প্রশ্ন আসে পরীক্ষায়। মানে রিটেনের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে যে ইউভি রিলেটেড আছে, এবং তোমার হচ্ছে কি বলে এইটা থেকে এমসিকিউ আসে অনেক, কারণ একদম এক লাইনের অঙ্ক হয়ে যায়। এমসিকিউ বা রিটেনের নাম্বারের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আংশিক ভগ্নাংশ এটা হলো তোমার রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে তোমার এই নির্দিষ্ট যোগজের মূল উপপাদ্যের মধ্যে 45টা রিটেন দেখাচ্ছে। এইটা আসলে তোমার হইলো মানে রেগুলার অঙ্কগুলাই জাস্ট লাস্টে লিমিট দেওয়া থাকে, ঠিক আছে। সো এইটা আসলে আমি তোমাকে ডাবল টিক দিচ্ছি, কিন্তু তোমার এটা আসলে স্পেসিফিক্যালি এটা নামের মধ্যে ফেলা উচিত না। ধরো এই যে ত্রিকোণমিতির মধ্যে যে তোমার হচ্ছে আমাদের কম কম আসছিল, দেখা গেল ত্রিকোণমিতির একটা টপিক আছে যেটাকে তোমার হচ্ছে এখানে এসে লাস্টে লিমিট দেওয়া আছে, তার জন্য এই টপিকের মধ্যে ফেলা দেওয়া হয়েছে, বাট এটা আসলে ওইখানে গেলে ভালো হইতো আর কি, আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, তো এরকম অনেক জিনিসপত্র আছে যেটা ত্রিকোণমিতি বা অন্য কোনো টপিকের মধ্যে আছে, লাস্টে লিমিট বসাতে হবে, এগুলো কিন্তু এখানে রাখা আছে। তো যাই হোক, এই জাস্ট নর্মাল জিনিসটাতে তোমার হচ্ছে দেখা গেল একটা লিমিট দেওয়া আছে এ থেকে বি, লাস্টে তুমি লিমিট বসাই দিবা, ওই লিমিটটার জন্য হচ্ছে এই টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্ষেত্রফল। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন্টিগ্রেশনের মধ্যে হচ্ছে তোমার ক্ষেত্রফল। রিটার্নের জন্য এখান থেকে দেখো বহুত প্রশ্ন আসছে। তো তুমি মাথায় রাখবা যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে ইউভি রিলেটেড যেগুলো আছে, মানে লাস্টের দিকে যেগুলো আছে, তারপরে তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ এবং ক্ষেত্রফল। রিটার্নের জন্য এইগুলো হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট টপিক। আর বাকিগুলো যেগুলো খুচরা খাচরা আছে, যে অনেকগুলো টাইপ আছে, ওইটা থেকে ভাইয়া কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এটা বলা ভাইয়া অলমোস্ট ইম্পসিবল। তো আলটিমেটলি তুমি হচ্ছে ওখান থেকে মানে যে কোনোটাই তোমার পরীক্ষায় সিলেক্ট করতে পারে। তো এই জন্য তোমার গুরুত্বপূর্ণ সব থেকে যেগুলো, এগুলো তোমরা ভালো করে করবা, আর ওগুলো থেকেও ধারণা রাখতে হবে যে কোনটা থাকলে কোনটা করতে হয়। ঠিক আছে, জান যে ইন্টিগ্রেশন ফার্স্ট পেপার ডান। চলো এখন আমরা সেকেন্ড পেপারে যাই। সেকেন্ড পেপারে দেখি কি আছে। তো সেকেন্ড পেপারের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা এবং অসমতা। তো এই চ্যাপ্টারও কিন্তু হচ্ছে অনেক বছর শর্ট সিলেবাসে ছিল না। তো এখান থেকে কিন্তু এই জন্য আমাদের প্রশ্ন সংখ্যা কম দেখতে পারতেছো, তুমি 3 বছরের অ্যানালাইসিস দেখতে পারতেছো। তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি কি? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, পরমমান সংক্রান্ত অসমতার সমাধান। যে পরমমান দেয়া আছে, এটা অসমতাগুলোকে সমাধান করবা, বা প্রমাণ যেগুলো আছে এগুলো করতে পারবা আর কি। হ্যাঁ, তো পরম মাধ্যমে প্রকাশ করা, এইটা আমাদের নাম্বারে আসতে পারে, এবং পরম মান থাকলে এটা সমাধান করতেছে, ওইটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তাহলে পরম মান রিলেটেড যা আছে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা খেয়াল রাখবা বাস্তব সংখ্যার পরম মান রিলেটেড অংশটা। আরেকটা হলো অসমতার সমাধান। এইটা এখানে যতটা গুরুত্বপূর্ণ অন্য চ্যাপ্টারে আবার কাজে লাগতে পারে আর কি, যেমন বহুপদী চ্যাপ্টারে লাগে, ডিফারেন্সিয়েশনের ওই যে বলছিলাম ইয়ার মধ্যে অসমতার সমাধান লাগে। এই তো মোটামুটি এটা। তো এখানে আমি একটা কাজ করি, তোমার হচ্ছে যে এখানে তোমার মানে এটা হলো নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, পরমাণের মাধ্যমে প্রকাশ করা ছোট ছোট ম্যাথ থাকে আর কি কিছু, দেখবে একদম একই অঙ্ক বারবার করে পরীক্ষায় আসে এটা। আর এই পরমাণ রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ফাইনালি হচ্ছে অসমতার সমাধান, এটা আমাদের এই চ্যাপ্টারে যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অন্য চ্যাপ্টারের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি। যোগাশ্রয়ী প্রোগ্রামিং এটা খুবই নাইস একটা চ্যাপ্টার। নাইস একটা চ্যাপ্টার কেন? কারণ তোমার এই চ্যাপ্টারে তুমি দেখো টপিক দেওয়া আছে মাত্র 3টা। আমি তোমার বলবো আসলে টপিক 3টা না, টপিক আসলে একটাই। তুমি একটা অঙ্ক ভালো করে যদি দেখো যে এটা কিভাবে করতে হয়, বাকি সব অঙ্ক একই রকম, ঠিক আছে। সো বেসিক্যালি এই চ্যাপ্টারের সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে একটা অঙ্ক আছে, তুমি চিন্তা করবা, মানে একটা অঙ্ক আছে মানে একটাই টপিক আছে, একটাই ওয়ে আছে। তো জাস্ট হচ্ছে কি করতে হয়, তোমার হলো
যে সমীকরণগুলো দেওয়া আছে এটাতে ছবি আঁকতে হয়, ছবি আঁকার পরে সমাধান অঞ্চল গঠন করতে হয়, এবং তারপরে কি ছেদ বিন্দুগুলো বসে তোমার এই যে জেড এর মানের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হয়। এই একটা জিনিসই বারবার পরীক্ষায় আসে, বিভিন্ন অঙ্কে হয়তো ছবিটা ডিফারেন্ট হবে, বাট প্রসেস সবগুলো ম্যাথের জন্য সেম। তো এই জন্য এখান থেকে আসলে আমি তোমাকে কোনো টিক দিচ্ছি না, ঠিক আছে, এখানে কোনো টিক দিচ্ছি না। তোমার এখানে হেডিং হয়তো দেয়া আছে, তুমি চিন্তা করবা যে একটাই ম্যাথ আছে, একটি টপিক আছে আর কি সবগুলো। সো এখান থেকে তোমার হচ্ছে আসলে মানে বলার মতো কিছু নাই, ঠিক আছে। তো মানে তোমাকে বলার মতো কিছু নাই, তবে একটা জিনিস তোমাকে বলে রাখি যে কখনো কখনো তোমার যে এই মানে শর্তাবলী, গুরুত্ব, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর গুরুত্ব বিশ্লেষণ করো, এটা ক নাম্বারে অনেক সময় আসে, এবং এটা একটা ট্র্যাপ। কেন ট্র্যাপ? কারণ হলো ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি হচ্ছে সলিড নাম্বার পাবা, অঙ্ক হইলে ফুল নাম্বার, অঙ্ক না হলে জিরো, তাই না? আমরা বলি সলিড নাম্বার পাওয়া যায়। তো এই সলিড নাম্বার ভাঙতে পারে কোন জিনিস? এইগুলো, যে গুরুত্ব। তুমি মনে করো একটা জিনিসের গুরুত্ব লিখছো, তুমি লিখলে এটার গুরুত্ব অপরিসীম, লিখে তুমি অনেক কিছু লিখে ফেললা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেলো স্যারের কাছে মনে হলো না এখানে ওই দুটো জিনিস লেখা নাই, আমি একটা নাম্বার কম দেই, করতে পারে। তো চেষ্টা করবে এই গুরুত্ব হচ্ছে ম্যাথে না করতে আর কি, মানে চেষ্টা করবে যদি পসিবল হয় যে অন্য কোনো প্রশ্ন হাত দিতে যেখানে আমি সলিড নাম্বার পাবো, সেটা আসলে ভালো। কারণ যদি এটা এটা মনে করো ক নাম্বারে আসছে, মার্ক 2, তাহলে তুমি এটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি কখনো দেখো যে এইরকম জিনিস ক ছাড়া অন্য কোথাও আসছে, এটা লিখবা না। কেন লিখবা না? কারণ ধরো 4 নাম্বারের প্রশ্ন একটা, আমার 4 নাম্বারের প্রশ্নে আমার বলছে এর গুরুত্ব ব্যাখ্যা করো, ধরো ধরো এটা বলছে, বলার কথা না, জাস্ট বললাম যে ধরো বললো তোমার ইয়াতে আসছে, এটা তুমি করে 4-এর মধ্যে তুমি 4 পাবা না, কারণ হচ্ছে ওই যে বাংলার মতো তখন এটাকে ট্রিট করবে আর কি স্যাররা। তো এই জন্য ম্যাথ রিলেটেড যেগুলো আছে এগুলো করবে। এটা ক নাম্বার আসছে তোমাকে দেখা গেল ওই প্রশ্নের জন্য এটা করতে হচ্ছে, তো সেটা কিছু করার নেই। কিন্তু এইটার সাথে আগের চ্যাপ্টারের এটা মার্চ করে দিতে পারে, যে তোমার হলো একটা অঙ্ক মানে কোয়েশ্চেন দিছে, যে কোয়েশ্চেনের মধ্যে তোমার ক নাম্বারে বলছে যে তোমার এটার গুরুত্ব লেখো, ঠিক আছে, এটার জন্য 2 নাম্বার। খ নাম্বারে দেখা গেলে একটা অসমতার সমাধান করতে বলছে তোমাকে এক চলক বিশিষ্ট। আর গ নাম্বারে এই 2 চলক বিশিষ্ট, দেখো যোগাশ্রয়ী অসমতা থেকে এখানে পুরো ডট ডট দেওয়া আছে, ওইটা এখানে আসে না, এখান থেকে আসে আর কি। 2 চলক বিশিষ্ট যোগাশ্রয়ী অসমতা মানে ax + by + c, এখান থেকে দেখা গেল প্রশ্নগুলো আসছে। সো এটা মার্চ করে কিন্তু তোমার একটা অঙ্ক হইতে পারে যে বাস্তব সংখ্যা এবং যোগাশ্রয় মিলাই। সো বেসিক্যালি এই তিনটে আসলে একটা টপিক, তোমার এই আলাদা করে তিনটা জাস্ট একটু দেখানো হয়েছে যে আবদ্ধ সমাধান অঞ্চল, উন্মুক্ত মানে খোলা সমাধান অঞ্চল, এরকম হচ্ছে জিনিসপত্র আমাদের আছে। বাট প্রসেস সবগুলো একই রকম, ছবি আঁকবা, সমাধানের ছেদবিন্দু বের করবা, ওই সমাধান অঞ্চল বের করে ছেদবিন্দু বের করে ওগুলা বসায় দিয়ে দেখবো যে কোনটার জন্য ম্যাক্সিমাম বা মিনিমামটা যেটা চাইছে সেটা তুমি বের করতে পারো। ডান। তো এরপরে আছে কমপ্লেক্স নাম্বার, ইটস এ নাইস চ্যাপ্টার। এখান থেকে কিন্তু তোমার হচ্ছে অনেক প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে তোমার ক নাম্বার এর জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো এই যে তোমার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা, ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। আর পোলার ফর্মের জন্য এটা হলো রিসেন্টলি তোমার একটু পরীক্ষায় কিন্তু আসে যে পোলার ফর্ম বের করো আর কি। হ্যাঁ, তো রিসেন্টলি পরীক্ষার জন্য দরকারি একটা জিনিস যে পোলার ফর্ম আছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে মূল নির্ণয় করা, বর্গমূল, ঘনমূল, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমার আছে দেখো এই যে কি তোমার হচ্ছে এই যে প্রমাণ রিলেটেড অনেকগুলো প্রবলেম আছে, যে তোমার জটিল সংখ্যার অনেক ধরনের প্রমাণ আছে, যে √a + ib-র মান যদি x + iy হয় কিউব রুট অফ, তাহলে কিউব রুট অফ a - ib-র মান x - iy প্রমাণ করো। এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে। এবং আরেকটা টপিক হচ্ছে তোমার সঞ্চার পথ। তো এগুলো রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমি 3 স্টার দিচ্ছি, 3 টিক দিছি, এগুলো রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। 1 নাম্বার হচ্ছে মূল নির্ণয় করা, 2 নাম্বার হচ্ছে এর কিছু প্রমাণ আছে স্পেসিফিক এগুলা, আর 3 নাম্বার হচ্ছে তোমার জ্যামিতিক প্রয়োগ, মানে হচ্ছে তোমার সঞ্চার পথ বের করা আর কি, যে এটা কিসের সঞ্চার পথ ইন্ডিকেট করে। ওকে, না। তো নেক্সট আমরা যাই, দেখো কি আছে বহুপদী। বহুপদীর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, এই সময় কি বলে নিশ্চয়ক। এখান থেকে দেখো প্রচুর মানে নিশ্চয়ক মোস্ট ইম্পর্টেন্ট টপিক না, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিশ্চয়ক। এদের প্রচুর এমসিকিউ, প্রচুর রিটার্ন আসছে। আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক আসলে এইটা, আমি সরি ভুলে প্রথমেটাই বলে ফেলছি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মূল সহগ সম্পর্ক। কারণ ভাই আসলেই আমাদের এইচএসসিতে এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক মানে বহুপদীর মধ্যে আসেই একটা জিনিস, সেটা হচ্ছে মূল সহগ সম্পর্ক। আমরা জেনারেলি আলফা বিটা গামা মান -b/a, তারপরে 2টা নিলে কি আসে c/a, 3টা নিলে -d/a আসে। এই জিনিস থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, নিশ্চয়ক একটা গুরুত্বপূর্ণ টপিক আর কি। সো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, মানে এটা না, এটা যে তোমার মূল সহগ সম্পর্ক, আরেকটা টপিক হচ্ছে নিশ্চয়ক। এই দুইটা থেকে তোমার বহুত প্রশ্ন আসবে। এছাড়া তোমার হচ্ছে কি বলে, এছাড়া আরেকটা টপিক আছে, সেটা হলো তোমার প্রতিসম রাশির মান নির্ণয় বা প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ আর কি। এখান থেকে আমাদের প্রশ্ন আসে। প্রগমন থেকে রিসেন্ট প্রশ্ন আসতেছে,
রিসেন্ট প্রশ্ন আসতেছে, এটা ইয়া হলে এখান থেকে তোমার হচ্ছে রিসেন্টলি প্রশ্ন আসতেছে, সাধারণ মূল থেকেও হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে। তো তুমি চিন্তা করো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা নিশ্চায়ক। এই নিশ্চায়কের সাথে তোমার মূল সহগ রিলেটেড আমাদের অনেক প্রশ্ন আসতে পারে। তবে নিশ্চায়ক জেনারেলি ছোট প্রশ্নগুলো কতে আসে, কতেও আসে, খ গতেও আসতে পারে আর কি। হ্যাঁ, খ গতে বড়গুলো আসে, খ গ সবার জন্যই আসে, বড়গুলো আসে একটু, যেগুলো একটু মনে করো এবিসিডি দিয়ে প্রমাণ রিলেটেড, এটা একটু বড় ইয়াতে আসে। বাট কতে জেনারেলি বেশি আসার সম্ভাবনা বেশি, কতে আসার সম্ভাবনা এটা বেশি। কিন্তু মূল শখ সম্পর্ক থেকে রিটার্ন তোমার পরীক্ষা আসবে, মানে সব রিটার্নই দেখা যাচ্ছে আমরা অনেকগুলাই ম্যাক্সিমামই হচ্ছে এই যে মূল শখ সম্পর্ক ব্যবহার করে অনেক করতে হচ্ছে। আর প্রতিসম রাশি প্রতিসম মূল তো আছেই। প্রগমন থেকে রিসেন্ট প্রশ্ন আসতেছে, রিসেন্ট বলতে 2023 সালে প্রশ্ন আসছে বেশি। এর আগ পর্যন্ত এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতো না, অ্যাডমিশনে কয়েকটা আসছিল বাট বোর্ডে আসতো না। আর সাধারণ মূল্যের থেকেও আমাদের হচ্ছে, এটাকে আমি 2 টিক দিতে পারি, মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। ওকে, এরপরে দ্বিপদী বিস্তৃতি, এটাও কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, 2017 থেকে 19 পর্যন্ত অ্যানালাইসিস দেওয়া আছে। এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাধারণ পদ নির্ণয়। এটা হলো এন যখন ন্যাচারাল নাম্বার সেক্ষেত্রে আছে। মধ্যপদ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। তবে আরেকটা হলো তোমার হচ্ছে ওই যে অসীম বিস্তৃতি কই, অসীম বিস্তৃতি তোমার হচ্ছে সহগ নির্ণয়, এটা এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর কি। মানে মেনলি হচ্ছে তোমার সাধারণ পদ নির্ণয়, অসীম বিস্তৃতির ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়, এই টাইপের টপিকগুলো থেকে আমাদের ভালো প্রশ্ন আসে। এছাড়া অন্যান্য টপিকগুলো থেকে আমাদের অনেক সময় যে সাধারণ পদের সাথে চলক বর্জিত পদ চলে আসতে পারে। মধ্যপদ মোটামুটি একটা দরকারি টপিক, তবে ইয়ে আছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দিতে এইগুলো আর কি। হ্যাঁ, অসীম ধারার জন্য তোমার সহগ নির্ণয় এবং হচ্ছে সাধারণ পদ নির্ণয়, এই তো। তারপরে দেখো নেক্সট টপিক হচ্ছে কণিক। কণিকের মধ্যে হচ্ছে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে সেকেন্ড পেপারের মধ্যে কিন্তু আমাদের যেহেতু আলাদা, মানে সরলরেখার বৃত্ত যেহেতু ফার্স্ট পেপারে চলে গেছে, কণিক হচ্ছে জিওমেট্রির চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার কি সেকেন্ড পেপারে আছে। তো এই চ্যাপ্টারে তুমি দেখতে পারো যে হচ্ছে আমাদের 3টা জিনিস আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, রাইট? এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরাবৃত্ত, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে উপবৃত্ত, থার্ডলি ইম্পর্টেন্ট হচ্ছে অধিবৃত্ত। মানে সিকোয়েন্স যদি তুমি যাও, ওই 6.1, 6.2, 6.3 মধ্যে 6.1 সব থেকে ইম্পর্টেন্ট, এটা 3 স্টার। এই 6.2 হচ্ছে তোমার 2 স্টার, আর 6.3 হচ্ছে 1 স্টার, মানে ইম্পর্টেন্সের ক্রম অনুসারে। বা তোমার বেলায় যে আসবে না আমি কিন্তু বলতেছি না, জাস্ট আমি তো ইম্পর্টেন্স বলতেছি। তো পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়, বহুত ভরি ভরি প্রশ্ন আসছে। পরাবৃত্তের বিভিন্ন উপাদান থেকে সমীকরণ নির্ণয়, অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? এটা আমাদের দেখবা। এরপরের টপিক হচ্ছে তোমার উপবৃত্তের সমীকরণ থেকে উপাদান নির্ণয়, ইম্পর্টেন্ট। মানে বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, ইম্পর্টেন্ট। ওই যে আইডিয়া হচ্ছে এটা, সমীকরণ দেওয়া আছে, বিভিন্ন জিনিসপত্র বের করো, কেন্দ্র, উপকেন্দ্র। হ্যাঁ, মানে এখানে পরাবৃত্তের ক্ষেত্রে তো কেন্দ্র নাই, উপকেন্দ্র, দ্বিকাক্ষের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, মানে এইগুলো যেগুলো বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দৈর্ঘ্য। সমীকরণ থেকে উপাদান নির্ণয়, এটা একটা টপিক। উপাদান থেকে আবার সমীকরণ নির্ণয়, এটা একটা টপিক। এই দুইটা প্রত্যেকটার জন্যই গুরুত্বপূর্ণ, যে পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে এবং অধিবৃত্তের ক্ষেত্রেও, যে সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করা, বিভিন্ন জিনিস থেকে সমীকরণ বের করা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এছাড়া যেগুলো আছে সেখান থেকে মাঝে মাঝে কালেভদ্র প্রশ্ন আসে। এই যে অসীম তট, এখান থেকে তোমার হইলো, এখান থেকে তোমার ছোট ছোট প্রশ্ন আসে, জেনারেলি ক নাম্বারের প্রশ্ন বেশি আসে আর কি। খতে তোমার মাঝে মাঝে, এই রিসেন্ট কবে জানি একবার দেখছি যে খতে একটু একটু মানে ইয়া দিচ্ছে আর কি, একটু বড় প্রশ্ন দিচ্ছে যে খতে দেওয়ার জন্য, বাট কতে বেশি আসে আর কি এখান থেকে। আর এসপি ইকুয়াল টু ইপিএম, এইটা তোমার হইলো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবার জন্য ইম্পর্টেন্ট। তবে পরাবৃত্তের জন্য বেশি ইম্পর্টেন্ট। পরাবৃত্তের ক্ষেত্রে দেখা যায় যে তোমার দুইটা জিনিস দিয়ে দিচ্ছে, যে উপকেন্দ্র আর দ্বিকাক্ষ এবং ই, এই 3টা জিনিস দরকার হয়। পরাবৃত্তের জন্য তো ই এর মান 1। তো দেখা গেছে তোমার হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র আর নিয়ামকের মধ্যে একটা জিনিস দিছে, একটা দেয় নেই, আর একটা অন্যটা দেওয়া আছে, সেখান থেকে নিয়ামকটা বের করে নিতে হয়। তো সেই ধরনের অঙ্কগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর উপবৃত্ত, অধিবৃত্তে এত কমপ্লিকেটেড করে না, মোটামুটি সহজই দেয় আর কি, এসপি ইকুয়াল টু ইপিএম গুলো যেগুলো আছে। তো এটা তো আছে, এগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। স্পর্শক ছেদকও আছে, বাট এটা বৃত্তের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট না। তাহলে কি বললাম, সবার মানে সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করা, বিভিন্ন জিনিস থেকে সমীকরণ বের করা, পরাবৃত্তের জন্য, উপবৃত্তের জন্য, অধিবৃত্তের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা তোমার বেলায় আসবে আমি জানি না, তবে পরাবৃত্ত বেশি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, আর অসীম তট থেকে মাঝে মাঝে ক নম্বরের প্রশ্ন আসে। আর এসপি ইকুয়াল টু ইপিএম যেটা আছে, এখান থেকে আবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর কি রিজনের জন্য। সো এই হচ্ছে কণিক। নেক্সট হচ্ছে আমাদের আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এখান থেকে দেখো গ্রাফ সংক্রান্ত আছে। তো গ্রাফ এখানে আসলে ভাইয়া অত বেশি ইম্পর্টেন্ট না, তবে গ্রাফ আঁকতে দিতে পারে, ঠিক আছে? কালে ভদ্রে গ্রাফ আঁকতে দিতে পারে, যেভাবে ওই যে 6 চ্যাপ্টারের মধ্যে গ্রাফ আঁকতে দিতে বলতো, ওই রকম আর কি। আচ্ছা, তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আসলে টপিকই আছে 2টা। তো এর মধ্যে থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আসলে এটা সুযোগ নাই। টপিকই আছে 2টা, একটা হলো মান নির্ণয়, আর একটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে? আর এই সমীকরণের সমাধান এখান থেকে এমসিকিউ আসে অনেক, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট।
কিন্তু রিটেনের জন্য তোমার পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কোশ্চেন এখান থেকে কম আসে, বাট অ্যাডমিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ও সরি না, এটা তো বিপরীত ত্রিকোণমিতিক না, সরি বিপরীত ত্রিকোণমিতিক সমাধান এখানে চলে আসছে। সো ওখান থেকে তোমার রিটেনের জন্য প্রশ্ন কম আসে, এমসিকিউতে তোমার ছোট ছোট অনেক প্রশ্ন আসে যে সমাধান বলতে এক্স এর মান বের করা ইনভার্সের মধ্যে। আচ্ছা, এটা খেয়াল রাখবা যে হচ্ছে তোমার ইয়াগুলা গ্রাফ পরীক্ষায় কালে ভদ্রে আঁকতে দিতে পারে, মানে দিস ইজ কালে ভদ্রে, এটা টিক দেওয়া আসলে উচিত না, টিক দেই না, যাও, এটা কালে ভদ্রে গ্রাফ আঁকতে দিতে পারে পরীক্ষায়, কিন্তু আসেই আসলে দুইটা টপিক, এর মধ্যে থেকে তোমার বিপরীত ত্রিকোণমিতির থেকে আমার আসলে বলে দেওয়াটা খুব টাফ আর কি। এই জন্য আমি দুইটা টিক দিয়ে রাখলাম সেম ইয়েতে, যে আইদার মান নির্ণয় করতে বলতে পারে অথবা তোমাকে কোনো প্রমাণ রিলেটেড প্রবলেম বলতে পারে। সমাধান রিলেটেড যেগুলো আছে ওগুলোও কিন্তু রিসেন্টলি একটু তোমার এই যে এমসিকিউর মধ্যে আসতে পারে, ছোটগুলো আসে আর বড়গুলো রিটার্নে আসতে পারে, বাট এখনো পর্যন্ত অত মার্কেট হিট করে নাই আর কি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কি আছে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের সাধারণ সমস্যা। সাধারণ সমস্যা বলতে এইটা এমসিকিউর জন্য দরকারি, এটা হলো সমীকরণ সমাধান, মানে ধরো সাইন থেটা সমান ধরো দেয়া আছে তোমার হচ্ছে হাফ, তাহলে বলছে থিটার জেনারেল সমাধানটা বের করো। এই যে তোমার হচ্ছে মানে এই ধরনের যে ম্যাথগুলা অনেক সময় এমসিকিউর মধ্যে আসে, বা একটু ইয়া করে দিল, ধরো একটু এটার একটুখানি তোমার কিরকম দিল যে 2 sin θ + 1 = -1 = 0 হইলে সেটার মান কত, একটুখানি ঘুরাই দিল। এমসিকিউতে এই দুই এক লাইন তোমাকে করে নিয়ে জেনারেল সমাধানটা বের করতে বলছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তারপরে তোমার কি আছে, এই যে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো এটা সমাধানের, যে a cos θ b sin θ = c, এটা সমাধান করো, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে সাইন আর কস যোগ আকারে আছে বা গুণ আকারে আছে, হ্যাঁ এটা আসতে থাকতে পারে। সাইন ট্যান এগুলো দ্বিঘাত রাশি আছে, এখান থেকে তোমার মাঝে মাঝে ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, এটা রিটার্নের জন্য খ নাম্বারে গতে আসার সম্ভাবনা কম, কিন্তু তোমার হইলো বাকি দুইটা, এই দুইটা রিটার্নের খ নাম্বারে কিন্তু বা গ নাম্বারে কিন্তু আসতে পারে। আচ্ছা, আর ট্যান কট সেক এগুলো হচ্ছে মডারেট ইম্পর্টেন্ট আর কি, মানে একটা করে টিক দেওয়া যায়, আসতেও পারে নাও আসতে পারে, এটা আসলে বলা যায় না। তবে তোমার হচ্ছে যেগুলো আমি দুইটা টিক দিছি এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, ওকে, এটাও তুমি বলতে পারো গুণ আকারে থাকলে এটাকে আরেকটা টিক দেওয়া যায়, গুণ আকারে সাইন কস এগুলো যোগ আকারে আছে বা সাইন কস হচ্ছে গুণ আকারে আছে, এখান থেকে কিন্তু রিটার্ন আসতে পারে। আর এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি, এটা 3 স্টার বা 3 ইয়া টিক দিচ্ছি আর কি। ওকে, তো এই হলো মোটামুটি তোমার বিপরীত ত্রিকোণমিতি আছে। বিপরীত ত্রিকোণমিতি যেহেতু ভাই একটা মানে কম্পারেটিভলি ত্রিকোণমিতির ছোট চ্যাপ্টার, তো যেহেতু আমাদের সেকেন্ড পেপারে তোমার হচ্ছে ত্রিকোণমিতির একটাই চ্যাপ্টার আছে 7, এবং এখানে দুইটা পার্ট আছে আর কি, দুইটা প্রশ্নমালা আছে 7.1 7.2, তো এখান থেকে জেনারেলি একটা সেট প্রশ্ন তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো। এবং এই জন্য তোমার হচ্ছে এখান থেকে আসলে আমি তোমাকে খুব বেশি শর্টেন করে না দেওয়ার থেকে, এটা যেহেতু ছোট চ্যাপ্টার, ত্রিকোণমিতি দেখো কোনো জায়গায় আমি তোমাকে বাদ দিতে বলতে পারতেছি না, কারণ ত্রিকোণমিতি ইজ নট আ টপিক যেটা তুমি বাদ দিতে পারবা, কারণ তোমার সবসময় মানে অন্য চ্যাপ্টারের মধ্যে ও গিয়ে কিন্তু উকি দিবে। আচ্ছা, সো বিপরীত ত্রিকোণমিতি ডান। নেক্সট টপিক হচ্ছে আমাদের স্ট্যাটিক্স, মানে নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের স্ট্যাটিক্স। এই স্ট্যাটিক্স চ্যাপ্টারটার মধ্যে তুমি যদি একটু দেখো যেখানে আমাদের কি কি জিনিসপত্র আছে, তোমার প্রথম যে টপিকটা আছে লব্ধির সামান্তরিকের সূত্র, এটা ক নাম্বারে এবং এমসিকিউর জন্য খুবই দরকারি, প্রচুর প্রশ্ন আসে ক নাম্বারে এবং এমসিকিউতে, যে লব্ধির মান বের করা টাইপের, এগুলো খুব সহজ ম্যাথ আর কি। আচ্ছা, সাইন সূত্রের প্রয়োগ এখান থেকে রিটার্ন আসতে পারে। তারপরে তোমার হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত থাকা এত গুরুত্বপূর্ণ না, এখান থেকে রিটার্ন আসতে পারে। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য রিটার্নের জন্য দরকারি। তাহলে কি বললাম, সামান্তরিকের সূত্র থেকে প্রচুর এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কয়ের জন্য ইম্পর্টেন্ট, সাইন সূত্রের কিছু প্রমাণ আছে, লম্বাংশ উপপাদ্যে কিছু প্রমাণ টাইপের আছে বা কিছু অঙ্ক আছে আর কি, এগুলো দরকারি। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা এমসিকিউর জন্য দরকারি টপিক, যে তোমার তিনটা বল সাম্যাবস্থায় আছে, তোমার হইলো অন্তর্ভুক্ত কোণ বের করো, এমসিকিউর জন্য দরকারি টপিক। দেখো এই দুইটা আসলে সেম জিনিস, এই সেম টপিক, যে লামি সূত্র অ্যাপ্লাই করা, মেইন কথা হচ্ছে লামি সূত্র অ্যাপ্লাই করা, এটা দরকারি, এই দুইটা মিলাই আর কি, সেম জিনিস, লামিস থেরাম অ্যাপ্লাই করে বিভিন্ন জিনিসপত্র বের করা। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমার হলো ওই যে ত্রিভুজ রিলেটেড প্রবলেমগুলো, ত্রিভুজ রিলেটেড প্রবলেমগুলো, ত্রিভুজ বলতে তোমার যে সাম্যাবস্থায় আছে সেখানে দেখা গেল লব্ধি তোমার তিনটা বল সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, তা সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে লম্ববিন্দু দিয়ে কাজ করতেছে, লম্ববিন্দু থেকে অমুক অমুক দিকে তিনটা বল কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করছে, কিছু একটা জিনিস প্রমাণ করো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজ বলতে ওই যে লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলো রিলেটেড আমাদের যেগুলো আছে। তো এরপর হচ্ছে সমান্তরাল বলের লব্ধি, এটা মানে সবচেয়ে ছোট ছোট অঙ্কগুলো এমসিকিউর জন্য তো অনেক বেশি আসে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। ত্রিভুজ কিন্তু রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যে ত্রিভুজ
সদৃশ সমান্তরাল বলে ত্রিভুজ কিন্তু ইম্পর্টেন্ট। এটা সাম্যাবস্থার ত্রিভুজও যেমন ইম্পর্টেন্ট, সদৃশ সমান্তরাল হলো ত্রিভুজ কিন্তু ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, আর তোমার হচ্ছে বাকিগুলা থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। এবং লাস্টে হচ্ছে সমান্তরাল বলের হচ্ছে যে বের করা, যে ব্যবহার করে চাপ বা প্রতিক্রিয়া বল বের করা, এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। তো আমাদের মেইনলি ইম্পর্টেন্ট টপিক তাহলে কি বললাম, ফার্স্ট 8.1 এর মধ্যে মানে যেখানে তোমার লব্ধি রিলেটেড যে চ্যাপ্টারটা আছে, এটাতে সাইন সূত্রের যে হচ্ছে প্রমাণগুলো আছে অথবা লম্বাংশ উপপাদ্য রিলেটেড যে প্রমাণগুলো আছে সেগুলা। এরপরে তোমার হলো কি বলে এই সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে 8.2 এর মধ্যে লামির সেরাম মোস্ট ইম্পর্টেন্ট আর কি, এখানে আছেই লামির সূত্র মেনলি, তাই না? তো আরো একটা জিনিস আছে বলে সাইন সূত্র, সরি বলে ত্রিভুজ সূত্র, আর হচ্ছে লামির উপপাদ্য। এর মধ্যে লামির উপপাদ্যটা বেশি ইম্পর্টেন্ট, এবং তার মধ্যেও তোমাকে বললাম ত্রিভুজ যে রিলেটেড যে প্রবলেমগুলো আছে সাম্যাবস্থার, এগুলো ইম্পর্টেন্ট। সমান্তরাল বলের ক্ষেত্রেও তোমার ত্রিভুজ রিলেটেড প্রবলেমগুলো, এবং ওই যে অনেক সময় বলে না যে রিয়াকশন ফোর্স বের করো বা যে চাপ বের করো, চাপ বলতে যদিও বল বোঝাচ্ছে বাট ওই বলই বের করতে বলছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর কি। দিস ইজ স্ট্যাটিক্স চ্যাপ্টার। নেক্সট হচ্ছে তোমার গতিবিদ্যা। তো গতিবিদ্যা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, বেগের সামান্তরিক সূত্র খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ বেসিক্যালি এই সামান্তরিক সূত্র স্ট্যাটিক্সের মধ্যে একবার ছিল। নদী নৌকার কিছু প্রমাণ আছে, এটা আমাদের রিটার্নের জন্য দরকারি একটা টপিক, নদী নৌকা। তারপরে হচ্ছে তোমার এইখানে কিছু অঙ্ক আছে যেগুলো গ্রাফ থেকে করা যায়, গ্রাফ থেকে কিছু প্রমাণ করা যায় গ্রাফ ব্যবহার করে, ভি ভার্সেস টি এর গ্রাফ থেকে আমরা হইলো কিছু প্রমাণ করতে পারি, ওইগুলো হচ্ছে কিন্তু এখান থেকে আসে। তারপরে তোমার হচ্ছে এই বাস হরিণ এরকম কিছু অঙ্ক আছে না, এগুলা এখান থেকে রিটার্ন আসতে পারে, আবার কমও আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট হিসেবে আমি বলতেছি না, বাট এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন কিন্তু আসে। এছাড়া তোমার হলো যেটা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেটা হলো তোমার এই যে উপর থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু রিলেটেড কিছু প্রমাণ আছে। এর মধ্যে ওই যে দেখবে একটা প্রমাণ আছে এইচ ইকুয়াল টু কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো এটা গেল। কুয়ার গভীরতা নির্ণয় রিলেটেড আমাদের কিছু অঙ্ক আছে, ওখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে কুয়ার গভীরতা। আচ্ছা, তো এরপরে তোমার হইলো আরেকটা টপিক আছে, সেটা হইলো তোমার ঊর্ধ্বগামী বেলুন থেকে, যে বেলুন থেকে হচ্ছে তোমার একটা জিনিস ছেড়ে দিছো, ওখান থেকে তোমার আসে, এটা থেকে আমাদের ক নাম্বারের প্রশ্ন আসতে পারে আর কি। হ্যাঁ, খ গ থেকে কম আসতে পারে। আচ্ছা, এবং তোমার হইলো যেটা আছে প্রজেক্টাইল মোশন যেটা আছে, প্রাস যেটা আছে, হ্যাঁ, বিচরণকাল আনুভূমিক পালা, এটা কি প্রাসের মধ্যে পড়তেছে? এটা আসলে বোঝা যাচ্ছে না, এটা ওই প্রাস বা হচ্ছে তোমার উপরে নিচে নিক্ষেপ, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হইতে পারে, আবার প্রজেক্টাইল মোশনও হইতে পারে আর কি। হ্যাঁ, এই বিচরণকাল, দীর্ঘতম উচ্চতা, আনুভূমিক পাল্লা, এই রিলেটেড কিছু অঙ্কগুলো আছে, কিছু প্রমাণ আছে আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল রাখবো আর কি। আচ্ছা, তো এরপরে তোমার দেখো এই যে রিলেটেড প্রাস সম্পর্কিত অনেক ধরনের প্রবলেম তোমার আসতে পারে, বাট ওই যে থাকে না যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করছে, এটা কই যে এই নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করছে, ওখান থেকে কিন্তু সিকিউ আসে আর কি। যে দেখা গেল একটা বস্তুকে আমি ভূমি থেকে নিক্ষেপ না করে দেখা গেল 1 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করছি, আর একজন দেখা গেছে ওটা 1/2 মিটার উচ্চতায় গিয়ে ধরে ফেলছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের প্রাসের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি এখানে তুমি আরও ডাটাগুলো তুমি নিজেরা দেখে নিতে পারো, আমি জাস্ট হচ্ছে একটু বলে দিলাম যে এখানে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি। তাহলে এই হচ্ছে সমতলে বস্তু কণার গতি। এবং ফাইনালি আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমার 10 নম্বর চ্যাপ্টার, সেটা বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে বিস্তার পরিমাপ আর একটা অংশ কি সম্ভাবনা। তো বেসিক্যালি তুমি বিস্তার পরিমাপের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে তোমার এই যে পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তোমার যে তোমার ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, এগুলো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর কি। এই পুরা হচ্ছে বিস্তার পরিমাপের মধ্যে, অন্যগুলো ইম্পর্টেন্ট বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সম্ভাবনার ক্ষেত্রে তোমার সাধারণ সমস্যা বলি, এখান থেকে তোমার মানে ওই যে জাস্ট নর্মালি একটা জিনিসের সম্ভাবনা বের করো, যে একটা জায়গা থেকে তোমার একটা ছক্কা নিক্ষেপ করলে এটা থেকে জোর আসার সম্ভাবনা কত, এই ধরনের যে ছোট ছোট যেগুলো আছে, এখান থেকে কিন্তু প্রচুর ছোট ছোট এমসিকিউ আসে। আবার রিটেনেও কিন্তু এখান থেকে একটু ঘুরাই পেঁচাই দেয়, যে হচ্ছে 2টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে বা 3টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, এটা নমুনা ক্ষেত্রে 3টা ছক্কা যেখানে জেনারেলি আসে না, কয়েন নিক্ষেপ করা হতে পারে 3টা, তো 3টা কয়েন নিক্ষেপ করা হয়েছে, এটা নমুনা ক্ষেত্র থেকে তুমি হচ্ছে অমুক জিনিসটা বের করো, নমুনা ক্ষেত্র দেখাও, নমুনা ক্ষেত্র আঁকাইতে বলতে পারে, সেগুলো হচ্ছে সাধারণ সমস্যাবলীর মধ্যে পড়তেছে। আর সম্ভাবনার গুণন সূত্র যেটা আছে, যে তোমার মানে গুণন সূত্র বলতে যেটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, ওই যে এই ধরনের অঙ্কগুলা, যে এ গিভেন বি, মানে বি ঘটনা ঘটছে, তার সাপেক্ষে এই ঘটনা ঘটার সম্ভাবনা, এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের যেগুলো আছে, এগুলো হচ্ছে তোমরা একটু দেখো, এখান থেকে কিন্তু আমাদের ভালোই প্রশ্ন আসে। ওই যে একটা অঙ্ক আছে না, যে একটা ক্লাসে স্ট্যাটিস্টিক্স নেওয়া হচ্ছে, যে 20 জন ছেলে হচ্ছে ফুটবল খেলে আর 25 জন হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে তাদের 10 জন উভয় খেলা খেলে, তাহলে দুইভাবে একজনকে বাছাই করা হলো, সে হচ্ছে যদি ফুটবল খেলে তাহলে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত। এই যে তোমার হচ্ছে অঙ্কগুলো আছে, এই ধরনের গুলো আর কি, সম্ভাবনার গুণন সূত্র, যে একটা ঘটনা ঘটছে তার সাপেক্ষে একটা ঘটার সম্ভাবনা কত, এই ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের আছে। আরেকটা জিনিস আছে বিন্যাস
বিন্যাস সমাবেশের সাথে সম্ভাবনার কিছু ম্যাথ আছে, যে ধরা গেল যে বাক্সের মধ্যে বল আছে, আমি দুইভাবে মানে এতগুলা বল তুললাম, এটা সাদা হওয়ার সম্ভাবনা কত, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আসলে বিন্যাস সমাবেশ দিয়ে অনেক সময় করা লাগে যায়। যেভাবে আমি 2টা তুললাম বা 3টা তুললাম, 2টা সাদা 1টা লাল হওয়ার সম্ভাবনা কত, এগুলোর ক্ষেত্রে কম্বিনেশনের আইডিয়া আমাদের লাগে। সো এই হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার। তো তোমরা হচ্ছে মানে আমি তোমাকে এই অল্প টাইমের মধ্যে যতটুকু করতে পারছি আমি তোমাকে বলে দিলাম, বাট তোমার টার্গেট হবে যে ভিডিওটার থেকেও মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভিডিওটাতে আমি তো জাস্ট বলে দিচ্ছি এটা আছে, অনেক অল্প দ্রুত বলে গেছি আর কি। তোমার টার্গেট হবে যে এটা তুমি যেটা করবা, এই এটা যদি তুমি দেখো লাস্টে গিয়ে পিডিএফটা একটু দেখবা, পিডিএফ এর মধ্যে তুমি দেখবা যে কোন টপিকটার ইম্পর্টেন্স আমি অলরেডি টিকও দেওয়া আছে, আবার এছাড়া অন্যগুলো যেগুলো আমি টিক দেই নাই সেগুলোর মধ্যেও ইম্পর্টেন্স দেওয়া আছে। বাট দিন শেষে আমি আবারও একটা কথা বলতে চাই ভিডিও শেষে, সেটা হলো তোমার এইখানে আমি যেগুলো টিক দিয়ে দিছি তুমি শুধু এইগুলা পড়বা, এই টার্গেট নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিও না, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ ভাইয়া এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু তোমাকে এইটা বলা না যে তুমি শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট এইগুলো ইম্পর্টেন্ট তুমি এইগুলো পড়ে যাও, বা ভাই আমি তোমাকে এরকম করে স্পেসিফিকভাবে একটা চ্যাপ্টার বলে দিতে চাচ্ছি না যে তুমি ধরো এই 20টা চ্যাপ্টার আছে এর মধ্যে তুমি 5টা চ্যাপ্টার পড়ো, এই যে ম্যাজিক্যাল একদম পুরা দিয়ে দিলাম তুমি একদম করে ফেলবা, এটা আমি কখনোই চাই না। আই নেভার ওয়ান্ট দ্যাট। এইটা করলে তুমি আজকে হয়তো মনে করো আমি যদি তোমাকে সাজেশন দিয়ে দিই যে 20টার মধ্যে 20টা পড়া লাগবে না তোমার, এরকম 10টা পড়ো, তাহলে তুমি হচ্ছে ওই 10টা পড়ে গেলা, হয়তো তুমি এইচএসসি পরীক্ষা পার করতে পারবে, বাট পরেই যখন তোমার অ্যাডমিশনটা আসবে তুমি হচ্ছে এখানে গিয়ে ধরা খেয়ে যাবে, কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার সব চ্যাপ্টারই দেখা যাচ্ছে পড়তে হচ্ছে। সো এই জন্য তোমাকে আমি এটা বলতে চাচ্ছি না যে তুমি এটা পড়ো এই চ্যাপ্টার বাদ দাও, এইসব আমরা করতে চাচ্ছি না। তোমাকে যেটা বলতে চাচ্ছি যে এই ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে তোমাকে দেখায় দেয়া, গাইড করা যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, বাট তার মানে এই না যে তুমি শুধু ইম্পর্টেন্টগুলো পড়বা, ইম্পর্টেন্ট ছাড়াগুলোও পড়বা, জাস্ট ইম্পর্টেন্টগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এই ছিল হচ্ছে আজকের আমাদের ভিডিওটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আশা করতেছি কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করতে পারছি, এবং আমার কথাগুলো একটু মনে রাখবা। ইম্পর্টেন্ট বলে শুধু পড়লাম, যেগুলো দরকার ইম্পর্টেন্ট এগুলো পড়লাম না, এটা যেন আমরা না করি। তো সবাই ভালো থাকো।